ঢাকা ওয়াসার পানির দাম হঠাৎ বাড়িয়ে দেয়ায় ক্ষুব্ধ গ্রাহক, মূল্য নির্ধারণ প্রক্রিয়া নিয়ে বিতর্ক। বিল তো আমাদেরকে না জানার পর একবার বাড়ানো হয়েছে, তারপরে আমরা তো জানি না, বিল দিয়ে যায়, আমাদেরকে বাধ্য হয়ে দিতে হয়। পানি বিল বাড়ছে, এখনো ঘর ভাড়া বাড়বে। একটা তামাশার মতোই ইচ্ছা অনুযায়ী যে কোনো সময় দাম বাড়াচ্ছে। ব্যয়ের সঙ্গে সমন্বয়ের অজুহাত ওয়াসার। ভর্তুকি দিয়ে তো আপনি পরিবেশ বান্ধব, টেকসই আর গণমুখী পানি ব্যবস্থাপনা আশা করতে পারেন না। দেখছিলেন বিশেষ শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছে আমি সঞ্জনা চৌধুরী এবং আমি সজল মিত্র রিচা। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। পবিত্র ঈদে মিলাদুন্নবীতে দেশের বিভিন্ন স্থানে বর্ণাঢ্য র্যালি। ইসলামের নামে জঙ্গিবাদ বন্ধে রাসূলের আদর্শ ধারণের পরামর্শ আলেম ওলামাদের। জঙ্গিবাদ প্রতিরোধের পাশাপাশি প্রতিকারের উপায় বের করা জরুরি বললেন প্রধানমন্ত্রী। ন্যাশনাল ডিফেন্স কলেজের 113 গ্রাজুয়েটকে দিলেন সনদ। প্রতীক হিসেবে দাঁড়িপাল্লা দেয়া যাবে না কোনো রাজনৈতিক দলকে, সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত। ব্যবস্থা নিতে কাল চিঠি পেতে পারে নির্বাচন কমিশন। কাল শহীদ বুদ্ধিজীবী দিবস। বাংলার সূর্য সন্তানদের স্মরণ করতে প্রস্তুত জাতি। থাকছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। এবং নাগরিক সমস্যা সমাধানে উদ্যোগী প্রার্থীকেই নারায়ণগঞ্জ সিটির জনপ্রতিনিধি হিসেবে বেছে নিতে চান বন্দরবাসী। শীতলক্ষ্যায় সেতু নির্মাণের দাবি। যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হলো পবিত্র ঈদে মিলাদুন্নবী। ধর্মপ্রাণ মুসলমানরা ভিন্ন ভিন্ন আঙ্গিকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও ওফাত দিবস পালন করেন। এই উপলক্ষে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে দোয়া, আলোচনা ও র্যালি। ইসলামের নামে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, হানাহানি বন্ধে রাসূলের আদর্শ ধারণের পরামর্শ দিয়েছেন আলেম ওলামারা। ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনটিকে গোটা বিশ্বের ধর্মপ্রাণ মুসলমান পালন করে থাকে ভিন্ন ভিন্ন আঙ্গিকে। কারণ এদিনেই রাসূলের জন্ম ও ওফাত হয়, যে কারণে দিনটি একদিকে যেমন আনন্দের, অন্যদিকে আবার শোকেরও। আমাদের দিনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্মদিন এবং মৃত্যুবার্ষিকী আমরা নবীর আওলাদের জন্য এবং আমরা নবীর উম্মত বলে আমরা তাদের সুপারিশ করি। পৃথিবীর যত মুমিন মুসলমান আছি, যারা আহলে বায়াত গ্রহণ করেছি, ইমামের বংশকে যারা স্বীকৃতি দিয়েছি, তাদের আজকের জন্য আমাদের খুশির ঈদ। নবী দুনিয়াতে আসার পরে সবকিছু পাইছে, রোজা, নামাজ, হজ, যাকাত সবকিছু। রাসূলের জন্মের এদিনে রাজধানী সহ সারা দেশে বর্ণাঢ্য জশনে জুলুসের আয়োজন করা হয়। মঙ্গলবার সকালে রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে ময়দান থেকে একটি র্যালি বের করে মাইজ ভান্ডারীর অনুসারীরা। এতে হাজার হাজার মুসল্লি অংশ নেন। এর আগে এক আলোচনা অনুষ্ঠানে বক্তারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ জীবনাচরণ নিয়ে বয়ান করেন, সতর্ক করেন ইসলামের নামে জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে। আল্লাহ রাসূল কোনো দিনেই সন্ত্রাসবাদ, জঙ্গিবাদকে আশ্রয় প্রশ্রয় দেয় না। এটা কেউই কোনোদিন কোরআন সুন্নাহ দিয়ে প্রমাণ করতে পারবে না। তাদেরকে অবশ্যই ধর্মপ্রাণ মানুষ প্রত্যাখ্যান করবে। শুধু তাদের নয়, তাদের যারা আশ্রয়দাতা, রাজনৈতিকভাবে আশ্রয়দাতা, তাদেরকেও পরিহার করতে হবে। এছাড়া মতিঝিলে দেওয়ানবাগীর অনুসারী সহ রাজধানীর বিভিন্ন স্থানে ঈদে মিলাদুন্নবীর র্যালি অনুষ্ঠিত হয়েছে, যেখানে সবারই স্লোগান ছিল রাসূলের আদর্শই হোক মুক্তির একমাত্র পথ। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জঙ্গিবাদের কারণ ও এর অর্থের উৎস খুঁজে বের করে প্রতিকারের উপায়ও নিরূপণ করা জরুরি। সকালে রাজধানীর মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজের গ্র্যাজুয়েশন সনদ দিয়ে কথা বলেন তিনি। এ সময় সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন এবং প্রযুক্তিগত প্রশিক্ষণের জন্য সরকারের সব কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।
সশস্ত্র বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের জন্য প্রতিষ্ঠিত ন্যাশনাল ডিফেন্স কলেজের কোর্স সমাপনী 2016 অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে ন্যাশনাল ডিফেন্স কোর্স এবং আর্মড ফোর্সেস ওয়ার কোর্স 2016 সম্পন্নকারীদের হাতে সনদ তুলে দেন প্রধানমন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারোয়ার্দী। এবছর দুটি কোর্সে দেশের সেনা কর্মকর্তাদের পাশাপাশি উত্তীর্ণ হয়েছেন 26 জন বিদেশি সেনা কর্মকর্তাও। সনদ তুলে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, জঙ্গিবাদ সভ্যতা বিনাশী প্রবণতা ছাড়া আর কিছু নয়। এটি প্রতিরোধের পাশাপাশি উপায় খুঁজতে হবে প্রতিকারেরও। জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ একটি বিশ্বব্যাপী উদ্বেগজনক সমস্যা। এর কারণ, উৎস, অর্থের উৎস সবকিছু আমাদের যেমন বের করতে হবে, আবার প্রতিকারের উপায়টা কি সেটাও আমাদের নিরূপণ করতে হবে। আমাদের সরকার জঙ্গি নির্মূল ও সন্ত্রাসবাদ দমনে প্রয়োজনীয় সব রকম ব্যবস্থা নিয়েছে। প্রধানমন্ত্রী বলেন, সশস্ত্র বাহিনী শুধু দেশেই নয়, বিদেশের যুদ্ধভূমিতেও দায়িত্ব পালন করে। তাই পরিবর্তিত বিশ্বে তাদের প্রযুক্তিগত প্রশিক্ষণে সব ধরনের উদ্যোগ অব্যাহত রেখেছে সরকার। আমরা পরিবর্তনশীল যুদ্ধ কৌশল ও প্রযুক্তির দিকে নিবিড়ভাবে লক্ষ্য রাখছি। আমরা প্রতিনিয়ত আমাদের সশস্ত্র বাহিনীর সামর্থ্যকে পুনর্মূল্যায়ন করে যাচ্ছি এবং একবিংশ শতাব্দীর বহুমুখী চ্যালেঞ্জ মোকাবেলার সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আমাদের সশস্ত্র বাহিনীর আধুনিকায়নের জন্য সময়োচিত সকল পদক্ষেপ গ্রহণে সচেষ্ট রয়েছি। অতীতের মতো আর কেউ বাংলাদেশের মাটিকে সন্ত্রাসী কর্মকাণ্ডের ক্ষেত্র হিসেবে ব্যবহার করতে পারবে না বলেও আবারও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। কোনো রাজনৈতিক দলকে দাঁড়িপাল্লা প্রতীক হিসাবে বরাদ্দ দেওয়া যাবে না বলে সিদ্ধান্ত নিয়েছেন সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের মনোগ্রাম দাঁড়িপাল্লা হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্ত বুধবার চিঠি দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনকে জানানো হবে বলে জানিয়েছেন হাইকোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার সাব্বির ফয়েজ। একই সঙ্গে সুপ্রিম কোর্টের ফুল কোর্ট আগামী বছরের জন্য দৈনন্দিন ক্যালেন্ডার চূড়ান্ত করেছেন, যে ক্যালেন্ডারে হাইকোর্ট ও আপিল বিভাগের অবকাশকালীন ছুটি করা হয়েছে 62 দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের খবর। প্রায় 4.5 লাখ ভোটারের নগরী নারায়ণগঞ্জ, যার 1/3 মানুষই বসবাস করেন শীতলক্ষ্যার পূর্ব পার বন্দর এলাকায়। নদী পার্কে কেন্দ্র করে বন্দরে বেশ কিছু শিল্প কলকারখানা গড়ে উঠলেও একটি সেতুর অভাবে শহুরে নানা সুবিধা থেকেই তারা বঞ্চিত। রয়েছে গ্যাস ও পানি সংকট সহ যোগাযোগ খাতেও নানা সমস্যা। এসব সমস্যা সমাধানে উদ্যোগী প্রার্থীকে জনপ্রতিনিধি হিসেবে বেছে নিতে চান বন্দরবাসী। মাহমুদ রাকিবের রিপোর্ট। সকালের স্নিগ্ধ রোদ ওঠার সাথে সাথে নারায়ণগঞ্জ বন্দরের পাড়া মহল্লার উঠানে এখন দেখা যায় এমন ছোট ছোট জটলার দৃশ্য। বেলা বাড়ার সাথে সাথে যা ধীরে ধীরে রূপ নেয় নির্বাচনী মিছিলে। সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরেই মূলত বন্দর এলাকার সব অলিগলি এখন মুখর থাকছে সকাল থেকে মাঝ রাত অবধি। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে বাজার ঘাট থেকে শুরু করে বাড়ির আঙিনাও। নগরীর মোট 27টি ওয়ার্ডের 9টি বন্দর এলাকায় হওয়ায় সব মেয়র প্রার্থী গুরুত্ব দিচ্ছেন শীতলক্ষ্যা নদীর ওপারের ভোটারদের দিকে। তবে বন্দরের প্রায় 1.5 লাখ ভোটার ভোট কেন্দ্রে যাওয়ার আগেই এবার কষতে চান চাওয়া পাওয়ার নানা হিসেব। প্রতিশ্রুতি চান গ্যাস ও পানি সহ সব সমস্যা সমাধানের। অবৈধ গ্যাসের তো অনেক সমস্যা, অনেক জায়গায় গ্যাসের লাইন কাইটা দিতেছে, তখন আমাদের এই জায়গাটা যখন তখন কাইটা দিতে পারে। 4 বছর ধরে সরকার দেয় 150-200 টাকা বিলে কারেন্টের মতন বিল দিয়ে দিতেছে, কিন্তু আমরা পানি পাইতেছি না। ইউনিয়ন কাউন্সিলের যে রাস্তা সেই রাস্তা হয়ে রয়েছে, সাপ্লাই পানিটা যাতে দেয় এবং ঘরে ঘরে যেমন পাকা রাস্তা যাইতে পারি। তবে সবকিছু ছাপিয়ে শীতলক্ষ্যার পূর্বপারের অভিমানী ভোটারদের চোখ সেতুর দিকেই। সেতু না থাকায় স্বাস্থ্য সেবা সহ জরুরি অনেক সেবা থেকেই তারা বঞ্চিত বলে অভিযোগ তাদের। অসুস্থ হলে আমরা তৎনগর যেতে পারি না, অন্তত নৌকাটা সময়তে পাওয়া যায়, সময়তে পাওয়া যায় না। মাস 6 আগে মানে আমার নিজের সামনে আমি ট্রলার দিয়ে পার হইতেছি, একটা নৌকার বল গেটের উপর দিয়া তো কয়জন মারাও গেছে। সবচেয়ে আপনার চাওয়া হইল গিয়ে আমাদের এই ঘাট দিয়ে একটা আপনার সেতু নির্মাণের জন্য ছোটবেলাতে আশা ছিল না ব্রিজ অনেক লেগে, কিন্তু অনেক ব্রিজ হোক এটাই আমরা চাই। এদিকে কাউন্সিলর প্রার্থীরাও অবহেলিত বন্দরে মেয়রের মাধ্যমে নাগরিক সুবিধা বাড়ানোর নানা আশ্বাস দিচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে। বেশি গুরুত্ব দেব মাদক সন্ত্রাস, সাধারণ নিরীহ মানুষগুলো জিম্মি হয়ে আছে মুষ্টিমেয় কয়েকজন মানুষের কাছে। আমি তাদের জিম্মি দশা থেকে সর্বপ্রথম মুক্ত করব। মেয়র সাহেবের সাথে আলোচনার সাপেক্ষে অবৈধ গ্যাসটাকে বৈধ করতে পারি, সরকারের রাজস্ব আয় ঠিকমতো আদায় হয়, তার জন্য আমার সর্বাত্মক সহযোগিতা এবং সর্বোচ্চ চেষ্টা থাকবে।
সব মিলিয়ে 22 ডিসেম্বরের মেয়র নির্বাচনে বন্দরের ভোটাররা যে বড় ভূমিকা রাখতে যাচ্ছেন তা নিশ্চিত বলে মনে করেন নির্বাচন পর্যবেক্ষকরা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। এদিকে নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই জমে উঠছে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের প্রচারণা। নগরের প্রতিটি পাড়ায় মহল্লায় বইছে এখন নির্বাচনী হাওয়া। দুপুরে বন্দরের 25 নম্বর ওয়ার্ডে প্রচারণায় বের হন আওয়ামী লীগ প্রার্থী সেলিনা হায়াৎ আইভি। এ সময় স্থানীয় নেতাকর্মীরা স্বাগত জানান সাবেক এই মেয়রকে। ভোটারদের কাছে গিয়ে গত 5 বছরে নিজের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে অসমাপ্ত কাজ সম্পন্ন করার সুযোগ চান আইভি। এদিকে সকালে নগরীর মিশনপাড়া, আমলাপাড়া ও বিবি রোড, পুরাতন কোর্ট এলাকায় গণসংযোগ চালান বিএনপির মেয়র প্রার্থী সাখাওয়াত হোসেন। পরে দলের মহাসচিব সহ কেন্দ্রীয় ও তৃণমূল নেতাদের নিয়ে বন্দর এলাকায় প্রচারণা চালান তিনি। সিটি কর্পোরেশনের বয়স হলো মাত্র 5। এই 5 বছর বয়সের মধ্যে আমি প্রায় 600 কোটি টাকার কাজ করেছি। চাহিদা তো অনেক বেশি, কারণ এখানে বিগত 40-50 বছরে কোনো কাজ হয় নাই। আমি তো কোনো প্রতিশ্রুতি দিচ্ছি না, আমি বলতেছি আমার যে কাজগুলি চলমান সেই কাজগুলিকে আমি সমাপ্ত করব। আমি কোথায় দিলাম, আর আমি ব্যর্থ না সফল সেটার দায়িত্বভার কিন্তু জনগণকে জিজ্ঞেস করেন। ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স যেভাবে মূল্য বৃদ্ধি করে 500 টাকা থেকে 4200 টাকা করা হয়েছে, সেটা সহনীয় পর্যায়ে নিয়ে যাওয়া নির্বাচন। এই নির্বাচন নারায়ণগঞ্জ শহরের যে ওভারব্রিজ, ফুটওভার ব্রিজ নির্মাণ করার নির্বাচন। গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনে সব দলের সঙ্গে রাষ্ট্রপতি আলোচনার উদ্যোগকে স্বাগত জানিয়েছে বিএনপি। পাশাপাশি নির্বাচনকালীন সরকার গঠনেও রাষ্ট্রপতি উদ্যোগ নেবেন বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানী নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে একথা বলেন তিনি। এ সময় ইসি গঠনে সরকারকে আন্তরিক হওয়ারও আহ্বান জানান ফখরুল। রাষ্ট্রপতির এই উদ্যোগ যদি সত্যিকার অর্থে নেন, আমরা রাজনৈতিক দলগুলো বিশেষ করে সরকার যদি ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেন, তাহলে অবশ্যই আমরা এখানে সফল হতে পারব। তবে সরকারের উচিত হবে এই ব্যাপারে সম্পূর্ণভাবে সহযোগিতা করা, অতীত চারিতা না করে সত্যিকার অর্থেই বাংলাদেশকে একটা গণতান্ত্রিক ধারায় ফিরে নিয়ে আসার জন্য এই নির্বাচন কমিশন গঠন করা খুব বেশি প্রয়োজন বলে আমরা মনে করি। সন্ধ্যার সময় আরো থাকছে। রাজধানীর মিরপুর ও রমনা এলাকা থেকে অজ্ঞান পার্টির 12 সদস্যকে আটক করেছে ডিবি, চেতনানাশক ওষুধ জব্দ। জনগণের মতামত না নিয়েই ঢাকা ওয়াসার পানির দাম বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্তে ক্ষুব্ধ গ্রাহকরা। তাদের দাবি, গ্যাস, বিদ্যুৎ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উচ্চ মূল্যের পর পানির বাড়তি দাম বেশ বিড়ম্বনা সৃষ্টি করবে। বছরে একাধিকবার দাম বাড়ানোর কারণে বাসা ভাড়া বেড়ে যাওয়ারও আশঙ্কা তাদের। ক্যাব বলছে, স্বচ্ছ প্রক্রিয়ায় মূল্য নির্ধারণ না হলে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তবে ওয়াসার দাবি, পানির মূল্য বাড়ানো হয়নি, বরং সরকারের অনুমোদন নিয়েই উৎপাদন খরচের সঙ্গে সমন্বয় করা হয়েছে। মিজানুর রহমান খবিরের রিপোর্ট। রাজধানীর নয়াটোলার বাসিন্দা শারমিন সুলতানা। 1 মাসের ব্যবধানে তার বাড়ির পানির বিল 1000 টাকারও বেশি বেড়ে যাওয়ায় বেশ দুশ্চিন্তায় রয়েছেন তিনি। ভাড়াটিয়া থেকে নিয়ে না, এটা আমরা বাড়িওয়ালারা দিচ্ছি, তো আমাদের তো একটু সমস্যা হয়ে যায়, কারণ আমরা তো প্রতি মাসে তার ভাড়াটা বাড়াইতে পারি না। শুধু তিনিই নন, রাজধানীর 3.5 লাখ মিটারধারী গ্রাহকের কেউই বিলের কপি হাতে পাওয়ার আগে জানেন না সম্প্রতি আবাসিকে প্রতি 1000 লিটারে 1 টাকা 51 পয়সা ও শিল্প বাণিজ্যিক গ্রাহকদের জন্য 3 টাকা 72 পয়সা বাড়িয়েছে ঢাকা ওয়াসা। বিল তো আমাদেরকে না জানা কয়েকবার বাড়ানো হয়েছে, তারপরে আমরা তো জানি না, বিল দিয়ে যায়, আমাদেরকে বাধ্য হয়ে দিতে হয়। সবার মতামতের ভিত্তিতে যদি করা হতো তাহলে সবার জন্য উপকার হতো। আমাদের যে রুজি সেই রুজির উপরেই প্রেশার পড়বো। পানি বিল বাড়ছে, এখনো ঘর ভাড়া বাড়বে, তার জন্য সবাই বলে দিতেছে। আশা করে আসছিলামও যে থাকবো, এক বাসায় 3-4 বছর থাকা যায়, তেমন থাকতে পারছি। আসছি তো 2 মাস হচ্ছে। প্রতি বছর 5% হারে বিল বাড়ানোর কথা থাকলেও এবছর 2 দফায় আবাসিকে 22 ও শিল্প বাণিজ্যিকে 18% পর্যন্ত বাড়িয়েছে প্রতিষ্ঠানটি। কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাপ মনে করে, এমন সিদ্ধান্ত নেওয়ার আগে গণশুনানি করা প্রয়োজন। অনেকটা তামাশার মতোই ইচ্ছা অনুযায়ী যে কোনো সময় দাম বাড়াচ্ছেন। আমরা যারা নগরবাসী, ভোক্তা, তাদের কাছে গ্রহণযোগ্য না। আমাদের দাবি, স্বচ্ছ প্রক্রিয়ায়, অ্যাকাউন্টেবল প্রক্রিয়ায় পানির মূল্য যাতে নির্ধারিত হয়।
ঢাকা ওয়াসার দাবি, ঋণ পরিশোধ ও উৎপাদন খরচের সাথে সমন্বয় করতে নেওয়া হয়েছে এমন পদক্ষেপ। ধারের টাকা যদি শোধ করতে হয় আমাকে তো এই পানি দিয়ে শোধ করতে হবে, অতএব সেই জন্যই পানির দামটাকে আমাদের মাঝে মাঝে অ্যাডজাস্ট করতে হয়। এটা আমরা না, এটা সরকারের অনুমোদন নিয়েই করা হয়েছে। ভর্তুকি দিয়ে তো আপনি পরিবেশ বান্ধব, টেকসই আর গণমুখী পানি ব্যবস্থাপনা আশা করতে পারেন না। বর্তমানে প্রতি 1000 লিটার পানির দাম আবাসিকে 10 টাকা ও বাণিজ্যিক খাতে 32 টাকা। মিজানুর রহমান খবির, সময় সংবাদ, ঢাকা। মুক্তিযুদ্ধের ইতিহাসে নির্মম হত্যাযজ্ঞের দিন শহীদ বুদ্ধিজীবী দিবস। এদিন বাঙালির শ্রেষ্ঠ সন্তানদের নৃশংসভাবে হত্যা করে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসররা। দিবসটিতে বাংলার সূর্য সন্তানদের স্মরণ করতে প্রস্তুত রায়ের বাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুত মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভ। দিনটিতে জনসাধারণের শ্রদ্ধা নিবেদন নির্বিঘ্ন করতে পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। জুনায়েদ আল হাবিবের রিপোর্ট। রায়েরবাজার বধ্যভূমিতে নির্মিত শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে চলছে শেষ সময়ের প্রস্তুতি। শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও সাধারণ মানুষের নির্বিঘ্নে চলাচলের স্বার্থে পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি সেরে নেওয়া হচ্ছে টুকিটাকি কাজ। আমরা 14ই ডিসেম্বর উপলক্ষে এই জায়গায় যে কাজগুলো বুদ্ধিজীবীর আছে এগুলো প্রায় শেষের পথে আমরা নিয়ে গেছি। আজকে করলে হয়তো মোটামুটি শেষ হয়ে যাবে। সকল প্রকারের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। এখানে প্রায় 1 মাস যাবত ধোয়া মুছা পরিষ্কার পরিচ্ছন্ন ওই কাজগুলি করতেছি। প্রস্তুতির কাজ নিয়মিত তদারকি করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসকে যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপন করার যে সমস্ত আমাদের যে কার্যক্রম, সেই কার্যক্রম কিন্তু ইতিমধ্যেই সম্পূর্ণ করা হয়েছে। তবে বধ্যভূমির স্মৃতিস্তম্ভগুলো ঘিরে রং বেরঙের এমন ব্যানার নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। এ বিষয়ে মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সভাপতির দৃষ্টি আকর্ষণ করা হলে ব্যানারগুলো সরিয়ে ফেলার আশ্বাস দেন তিনি। আগেই অনেকে এই ব্যানারগুলো লাগিয়েছে, এগুলো সরিয়ে সেখানে আমরা শহীদ বুদ্ধিজীবী দিবসের ব্যানার আজকের দিনের মধ্যে এখানে লাগানো হবে। এদিকে দিবসটি পালন উপলক্ষে পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। আমরা আশাবাদী যে আমরা যে পরিকল্পনা গ্রহণ করেছি আমরা যথাযথ সেগুলি বাস্তবায়ন করব, এবং আমরা যদি সেটা করতে পারি কোনো ধরনের নিরাপত্তা হুমকি এখানে কেউ সৃষ্টি করতে পারবে বলে আমরা মনে করি না। বুধবার প্রথম প্রহরে মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী। এরপর সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য খুলে দেওয়া হবে রায়ের বাজার ও মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। জুনায়েদ আল হাবিব, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে সাম্প্রদায়িকতা বিনাশের স্লোগানে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে বিজয় উৎসব শুরু। উদ্বোধন করলেন ভাষা সৈনিক আব্দুল গাফফার চৌধুরী। সম্প্রতি ফেসবুকে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে গাইবান্ধার গোবিন্দগঞ্জে রংপুর সুগার মিলের সাহেবগঞ্জ ইক্ষু খামার এলাকায় সাঁওতালদের বসতিতে পুলিশ সদস্যরাই প্রথমে আগুন ধরিয়ে দেয়। এদিকে রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জানিয়েছেন এই ঘটনায় পুলিশের সম্পৃক্ততা থাকলে ব্যবস্থা নেওয়া হবে। ভিডিও চিত্রটিতে দেখা যায় একদল পুলিশ সদস্য সারিবদ্ধভাবে সাঁওতালদের বসতির দিকে এগিয়ে যাচ্ছেন। এ সময় তাদের কয়েকজন সদস্য এগিয়ে গিয়ে একটি ঝুপড়িতে আগুন ধরিয়ে দেন। তাদের সঙ্গে যোগ দেন পুলিশের গোয়েন্দা বিভাগের পোশাক পরিহিত আরও কয়েকজন সদস্য। পরে তাদেরকেও আরও কয়েকটি ঘরে আগুন ধরিয়ে দিতে দেখা যায়। গত 6 নভেম্বর সাহেবগঞ্জ খামারে গড়ে তোলা বসতি থেকে সাঁওতালদের উচ্ছেদ করা হয়। এর আগে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষে 2 জন মারা যান এবং আহত হন প্রায় 40 জন। পরিপূর্ণভাবে জানি না যে পুলিশ আগুন দিয়েছে এই মর্মে কোনো মিডিয়াতে দেখিয়েছে, আন্তর্জাতিক বলেন দেশীয় মিডিয়াতে। তবে পুলিশ ফোর্স ওখানে গিয়েছিল শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য এবং আসামি গ্রেপ্তারের জন্য। অবশ্যই আমরা তদন্ত করে দেখব এবং যদি এরকম কোনো বিষয় হয়ে থাকে, এরকম কোনো ঘটনা ঘটে থাকে, অবশ্যই দোষীদের বিরুদ্ধে আমরা দৃষ্টান্তমূলক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করব। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বঙ্গভবনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়।
বাদ আসর বঙ্গভবনে মিলাদ অনুষ্ঠিত হয়। এতে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ উপস্থিত ছিলেন। দোয়া অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বৃন্দ, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার, মন্ত্রী পরিষদের সদস্য, 3 বাহিনীর প্রধান ও বিভিন্ন দেশের কূটনীতিকরা উপস্থিত ছিলেন। বঙ্গভবনে ইমাম মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে দেশবাসীর সুখ ও শান্তির জন্য দোয়া করা হয়। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনার পর হ্যাকাররা আরও নতুন নতুন কৌশল নিয়ে তৎপর রয়েছে বলে জানিয়েছে সুইফট। আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সে প্রকাশিত বিভিন্ন ব্যাংকে পাঠানো সুইফটের এক বিবৃতিতে বলা হয়, তাদের সিস্টেমে নিরাপত্তা হুমকি বাড়ছে। সুইফটের গ্রাহক নিরাপত্তা বিভাগের প্রধান স্টিফেন গিল্ডারডেল জানান, বাংলাদেশ ব্যাংক দুর্ঘটনার পরও উল্লেখযোগ্য সংখ্যক সাইবার আক্রমণের শিকার হয়েছে সুইফট, যেগুলোর মধ্যে 5 বার চুরি করতে সক্ষম হয়েছে হ্যাকাররা। সুইফটের চিঠিতে বলা হয়েছে, হ্যাকাররা নতুন সফটওয়্যার ব্যবহার করছে যা নিরাপত্তা বলয় ভেঙে প্রকৌশলীদের সংশ্লিষ্ট ব্যাংকের কম্পিউটারে কাজের সুযোগ করে দিচ্ছে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরিতেও এমন পদ্ধতি ব্যবহার করা হয় বলে জানা যায়। রাজধানীর মিরপুর ও রমনা থানা এলাকা থেকে অজ্ঞান পার্টির 12 সদস্যকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তাদের কাছ থেকে অজ্ঞান করার মলম ও চেতনানাশক ওষুধ উদ্ধার করা হয়েছে। দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার জানান, গতরাতে রাজধানীর মিরপুরের কল্যাণপুর এলাকায় অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির 7 সদস্যকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্য মতে পরে রমনা এলাকা থেকে আটক করা হয় 5 জনকে। পুলিশ জানায়, এরা দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন বাস ও রেল স্টেশন এবং লঞ্চ টার্মিনালে কখনো যাত্রী বেশে, কখনো হকার বেশে সাধারণ মানুষকে খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ খাইয়ে সর্বস্ব লুট করে আসছিল। ঐক্য গড়ো বাংলাদেশ, সাম্প্রদায়িকতা হবে শেষ, এই স্লোগানকে সামনে রেখে বিজয় উৎসব 2016 শুরু হয়েছে। বিকেলে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনারে এর উদ্বোধন করেন 21 গানের রচয়িতা ও ভাষা সৈনিক আব্দুল গাফফার চৌধুরী। আয়োজকরা জানান, বিজয় দিবসকে সামনে রেখে মুক্তিযুদ্ধের চেতনা সর্বস্তরে ছড়িয়ে দিতে এ আয়োজন করা হয়েছে। এ সময় ভাষা আন্দোলন ও স্বাধীনতা যুদ্ধে যারা ভূমিকা রেখেছেন তাদের শ্রদ্ধাভরে স্মরণ করেন অংশগ্রহণকারীরা। তারা বলেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মকে জানাতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এদেশের ছাত্র জনতা আবার রুখে দাঁড়িয়েছে, এদেরকে বিপদগামী করার অনেক চেষ্টা হয়েছে। বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে যখন ওরা ইতিহাসটাকে জানছে, তখন দেখা যায় আমাদের যে ইতিহাস ঐতিহ্য আছে আনন্দের সাথেই জানতে পারছে। অশুভ শক্তি যেটা বাংলাদেশকে গ্রাস করতে চাইছে, তার বিরুদ্ধে একমাত্র আমাদের সংস্কৃতির শক্তি দিয়ে এটাকে রোখা সম্ভব। ধর্মের নামে যে সমস্ত অপকর্ম চলছে তা থেকে আমাদের তরুণ প্রজন্মকে অবশ্যই মুক্ত করতে হবে। সেই জন্য কি বড় রকমের সাংস্কৃতিক আন্দোলন দরকার। যুব এশিয়া কাপে অংশ নিতে শ্রীলঙ্কায় গেল বাংলাদেশ অনূর্ধ্ব 19 ক্রিকেট দল। এর আগে যুব এশিয়া কাপে অংশ নিয়ে তেমন কোনো সাফল্য পায়নি বাংলাদেশের যুবারা। তবে এবার ইয়াং টাইগাররা গ্রুপ পর্ব ভালোভাবে পার করতে চায় বলে দেশ ছাড়ার আগে জানিয়েছেন অধিনায়ক সাইফ হাসান। পাশাপাশি দলের বেশিরভাগ সদস্য নতুন হওয়ায় বিশ্বকাপের আগেই নিজেদের মধ্যে বোঝাপড়াটাও সেরে নেয়াই দলের লক্ষ্য। এদিকে নতুন দল হয় প্রাথমিকভাবে সেমিফাইনালের লক্ষ্যের কথা জানিয়েছেন দলের ম্যানেজার। 4-5 মাস ধরে আমরা বিকেএসপিতে ক্যাম্প করছি, এখানে ক্যাম্প করছি, আমরা 5টা ম্যাচ খেলছি আপনার বাইরে সারপ্রাইজ টিমের সাথে, তারপর নিজেদের মধ্যেও ম্যাচ খেলছি, মানে অনেক ম্যাচ খেলছি আমরা। সবার প্রিপারেশন খুব ভালো, সবাই খুব ভালো পারফর্ম করছে ওটার মধ্যে। এটা নতুন একটা টিম আমাদের, সবাই মানে অনেকেই আর কি ডেবু হচ্ছে ওয়ানডে ইন্টারন্যাশনাল আন্ডার-19-এ। সো এখানকার মেইন ইয়াটা হলো আমরা এখান থেকে যত কিছু শিখে নিতে পারবো। যারা নতুন আছে তারা যদি একটু হলেও এক্সপিরিয়েন্সটা বাড়ে, এটা আমাদের ওয়ার্ল্ড কাপে বা সামনের সিরিজগুলো কাজে দেবে। ফার্স্ট ম্যাচটা আমাদের 15 তারিখ আফগানিস্তানের সাথে, এটা যদি আমাদের আল্লাহর মধ্যে ভালো যায় তাহলে ইনশাল্লাহ আমরা ফার্স্ট রাউন্ডটা খুব মানে ভালো মতো উঠবো ইনশাল্লাহ।
সন্ধ্যার সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। পবিত্র ঈদে মিলাদুন্নবীতে দেশের বিভিন্ন স্থানে বর্ণাঢ্য র্যালি। ইসলামের নামে জঙ্গিবাদ বন্ধে রাসূলের আদর্শ ধারণের পরামর্শ আলেম ওলামাদের। জঙ্গিবাদ প্রতিরোধের পাশাপাশি প্রতিকারের উপায় বের করা জরুরি বললেন প্রধানমন্ত্রী। ন্যাশনাল ডিফেন্স কলেজের 113 গ্র্যাজুয়েটকে দিলেন সনদ। প্রতীক হিসেবে দাড়িপাল্লা দেয়া যাবে না কোনো রাজনৈতিক দলকে, সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত। ব্যবস্থা নিতে কাল চিঠি পেতে পারে নির্বাচন কমিশন। কাল শহীদ বুদ্ধিজীবী দিবস। বাংলা সূর্য সন্তানদের স্মরণ করতে প্রস্তুত জাতি, থাকছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। এবং ঢাকা ওয়াসার পানির দাম হঠাৎ বাড়িয়ে দেয়ায় ক্ষুব্ধ গ্রাহক। মূল্য নির্ধারণ প্রক্রিয়া নিয়ে বিতর্ক, ব্যয়ের সঙ্গে সমন্বয় করা হয়েছে দাবি ওয়াসার। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।